আচ্ছা ফাইন, ওয়েলকাম ব্যাক। ফাইন, তো আগের লাইভ সেশনটা বোধহয় মাঝখানে মিডল অফ এভরিথিং হঠাৎ করে চলে যায়, দ্যাটস ওয়াই মানে ওখানে ডিসরুপ্টেড হয়ে যায়। সো এরপরে আমি হচ্ছে এই লাইভটা আবার শুরু করছি আর কি। হ্যাঁ ফাইন, ওকে। কি হয়েছে ভাইয়া? ভাই ক্লাস শুরু হয়ে গেল, ক্লাস শুরু হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, কি হয়েছিল আমি জানি না, আমি নিজেই জানি না। আমি ক্লাস নিচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম যে ক্লাসটা কেটে গেল আর কি। তো আমি সঙ্গে সঙ্গে শুরু করলাম, কিছুই হয় না এখানে, এভরিথিং ওয়াজ ওকে। কি হয়েছে ওইটা আমার ডিটেক্ট করতে হবে পরে আর কি। নতুন লাইভ ক্লাস, ওই ক্লাসের পরের অংশ। হ্যাঁ, ওই ক্লাসের পরের অংশ। আগের লাইভ সেশনটা তো আমাদের ওখানেই শেষ হয়ে গেল, আমরা ওখানে 25 মিনিটের মতো পড়েছি। সো এটা জাস্ট ইমিডিয়েট, যতটুকু ছিল ওখান থেকে আমি আবার শুরু করছি। ঠিক আছে, তোমরা সবাই আবার চলে আসো। ওকে ওকে, কেস টু শুরু থেকে পড়ান। হ্যাঁ, কেস টুটা আমি শুরু থেকে পড়াই। হ্যাঁ, ম্যাথগুলো খুব সিমিলার লাগছে। আচ্ছা ফাইন, হ্যাঁ ম্যাথগুলো তো সিমিলার সব। ফাইন, তাহলে আসো আমরা সবাই আবার যুক্ত হই এবং কেস টুটা আমি আবার একটু প্রথম থেকে দেখাই দিই। এটার মাঝখানে একটু ইন্টারাপশন আসছে, সো দ্যাটস ওয়াই কেস টুটা প্রথম থেকে দেখাই দেওয়াটা ইম্পর্টেন্ট। তাহলে চলো এটাকে আমি একদম শুরু থেকে তোমাদেরকে আবার বলে দিই। ওকে, শুরু থেকে এটা একটু আমি তোমাদেরকে বলে দিই। ফাইন, ওকে, তো সবাই এবার চলে আসো। ফাইন ভাই, এই অংশটা আবার বুঝিয়ে দেন। এক্স্যাক্টলি, আমি পুরো অংশটা আবার বুঝিয়ে দিচ্ছি, দেখো। ফাইন, তাহলে খেয়াল করো যে এখানে বলা আছে আংশিক পানিপূর্ণ চৌবাচ্চা সম্পূর্ণ খালি করা। আংশিক পানিপূর্ণ চৌবাচ্চা সম্পূর্ণ খালি করা। সো এটা একটা এক্সাম্পল। লেটস সে এইটা একটা চৌবাচ্চা, লেটস সে এইটা একটা চৌবাচ্চা। হ্যাঁ, এবং এই চৌবাচ্চাটা আংশিক পানিপূর্ণ। সো ধরে নিলাম আমরা এই চৌবাচ্চাটার 4 ভাগের 3 ভাগ পানিপূর্ণ। একটা চৌবাচ্চার আংশিক পানিপূর্ণ, এই কথাটা মানে হচ্ছে সম্পূর্ণ পানিপূর্ণ না। এবং এখানে আমাদের ধরে নিলাম আমরা, অঙ্কে বলা থাকবে, অনেক কিছু বলা থাকতে পারে, আমরা ধরলাম এই কেসটা হচ্ছে 4 ভাগের 3 ভাগ পানিপূর্ণ, 3/4 পানিপূর্ণ, মানে 3/4। ওকে, এখন এই পুরো পানি ফেলে দিতে চাই, তাহলে আমাদের কেসটা কিরকম হবে? আমরা জানি যে এই যে পানি আছে, এই পানির ভরকেন্দ্র কই আছে? এই পানির ভরকেন্দ্র আছে এই পানির মাঝের বিন্দুতে, এখানে। এখন এই ভরকেন্দ্রতে নিয়ে আসতে হবে একদম সিলিংয়ে, পৃষ্ঠে, তাইলেই কিন্তু এটা পানি শূন্য হয়ে গেল। তাহলে বুঝতেছো, ভরকেন্দ্র আছে এইটার মাঝে, নিতে হবে শীর্ষে। তাহলে ভরকেন্দ্রের সরণ হবে এই এক্স। আমাদেরকে এই এক্সটা বের করতে হবে। এক্সটা যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা বলতে পারবো কৃত কাজ W = mgx, ভরকেন্দ্রের উলম্ব সরণ। mgx ভরকেন্দ্রের উলম্ব সরণ। ঠিক আছে, ফাইন। এখন এইটাকে একটা কমন সেন্স না, এটা আমরা সবাই বুঝতেছি। এইটা যদি 3h/4 হয়, তাহলে এইটুকু হবে তার অর্ধেক। এইটুকু হচ্ছে 3h/4, এইটা হচ্ছে তার অর্ধেক। 3h/4 এর অর্ধেক হচ্ছে 3h/8, তাই না? এটাকে 2 দ্বারা ভাগ করলে 3h/8। তাহলে এবার চিন্তা করে দেখো, এখান থেকে কিন্তু x বের করা যাবে। আমরা দেখতে পাচ্ছি পুরো এতটুকু উচ্চতা h, দ্যাট মিন্স h হবে x + 3h/8। দেখো x এর সঙ্গে এটা যোগ করলে পুরো h পাওয়া যায়, দ্যাট মিন্স x + 3h/8। তাহলে এখান থেকে দেখো তো x টা আমাদের লাগবে। x লিখতে পারবো h - 3h/8, এবং এইটা আমরা লসাগু করলে আসবে 5h/8। তাহলে আমরা ভরকেন্দ্রের সরণ পেয়ে গেছি, এটা এখানে বসাই দিব। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কৃত কাজ। তাহলে কৃত কাজ W = mg 5h/8, mg 5h/8। আচ্ছা ফাইন, সো এইটা হচ্ছে গিয়ে আমরা এখানে বসিয়ে দিতে পারি। তাহলে দেখো, আমি যদি এতটুকু পানির ভর জানি, যতটুকু পানি আছে এখানে 4 ভাগের 3 ভাগ পানির ভর যদি আমরা জানি, সেটা এখানে বসাই দিব। আর এই উচ্চতা বসাই দিলেই এই আংশিক পূর্ণ চৌবাচ্চা পুরোপুরি খালি করতে কৃত কাজ কত, এটা আমরা সবাই বুঝে ফেলবো। হোপফুলি সবাই এটা বুঝতে পারছি। এবার বুঝছি? আচ্ছা ভাই, চৌবাচ্চার পুকুরের ক্ষেত্রে কি একই হবে? আচ্ছা দেখো, তোমাদের ইয়াসিন ভাই কমেন্ট ব্যাক করছে না, চলো সরষে, তবে ভরকেন্দ্রের সরণ হবে না। আর যদি পানি উঠালে গভীরতা বাড়ে, তাহলে ভরকেন্দ্রের সরণ নিবা। হ্যাঁ, ওই যে আমরা যেটা প্রথমে বললাম, এই যে তোমাদের ইয়াসিন ভাই কিন্তু হেল্প করছে, তাই না? তোমরা সবাই দেখতেছো, এই যে আমরা দেখেছি
যে চৌবাচ্চা পানির উচ্চতা যদি পরিবর্তন না হয়, হ্যাঁ, আর কুয়া হচ্ছে যেখানে পানির উচ্চতা আনচেঞ্জ থাকে, মানে পানির উচ্চতা চেঞ্জ হয় না যেখানে, সেটা কুয়া। আর চৌবাচ্চা হচ্ছে পানি উঠাইলে যদি উচ্চতা নেমে যায় সেটা, এটা আমি প্রথমে ব্যাখ্যা করেছি। সো এই পয়েন্টটা একটু মাথায় রেখে কাজটা করতে হবে, দ্যাটস ইট। আর পুকুর থেকে পানি উঠাইলে উচ্চতা কমবে কি কমবে না এটা ডিপেন্ড করে। পুকুর থেকে 1 গ্লাস পানি উঠাইলে উচ্চতা চেঞ্জ হবে না, বাট পুকুর থেকে যদি তুমি 1 ট্রাক ভর্তি পানি উঠায় নাও তাহলে পুকুরের উচ্চতা চেঞ্জ হবে। এখন কোন সোর্স কখন চৌবাচ্চার মতো কাজ করবে সেটা ডিপেন্ড করে উচ্চতা পরিবর্তন হবে কিনা। যদি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ওয়াটার উঠায়নি তাহলে পুকুর থেকে তুমি এক মুঠা পানি উঠাইলা, এতে তুমি দেখবা পুকুরের উচ্চতা চেঞ্জ হবে না। বাট পুকুর থেকে তুমি বড় একটা গামলা ফেলে অনেক পানি উঠাইলা, 1 টন পানি উঠাইলা, দেখবা পুকুর অনেক উচ্চতা নেমে গেছে। এই ডিপেন্ডস অন কত পরিমাণ উঠাচ্ছ। সোজা কথা, চৌবাচ্চা থেকে পানি যদি উঠানোর কথা বলে সেই ক্ষেত্রে আমরা ধরে নিব আমাদের অঙ্কে গভীরতা চেঞ্জ হবে, দ্যাটস ইট। আর এখন এই কোশ্চেনের দরকার নাই, তো আমরা নিশ্চয়ই এইটা সবাই বুঝতে পারছি। এখন চলো এটা আরেকটা অ্যাপ্রোচে আমরা একটু দেখি। এই সেম কেসটাই আমরা ওই যে উপরিপৃষ্ঠের গড় গভীরতা দিয়ে দেখি। লেটস সে এই সেম অঙ্কটাই দেখো, আমরা তো 2 অ্যাপ্রোচেই দেখতেছি, তাই না? তাহলে প্রথম অবস্থায় আমরা দেখতে পাচ্ছি, প্রথম অবস্থায় 4 ভাগের 3 ভাগ পানিপূর্ণ আছে। প্রথম অবস্থায় 4 ভাগের 3 ভাগ পানিপূর্ণ আছে, হ্যাঁ, ফাইন। তাহলে বুঝতেছো এই অবস্থায় পানিপূর্ণ আছে 3h/4 অংশ। এরপর শেষ অবস্থায় কি আছে? শেষ অবস্থায় বেসিক্যালি আমরা বুঝতেছি, শেষ অবস্থায় আমাদের সমস্ত পানি আমরা ফেলে দিব, ঠিক আছে? শেষ অবস্থায় সমস্ত পানি আমরা ফেলে দিব। তাহলে দেখো প্রথম অবস্থায় এর গভীরতা, প্রথম অবস্থায় এর গভীরতা এতটুকু, এটা এর গভীরতা, এবং এই গভীরতা কত হবে দেখতেছো, এটাকে আমরা বললাম h1। h1 ইকুয়ালস টু, এটার গভীরতা h1 ইকুয়ালস টু, আমরা বুঝতেই পারতেছি যে এইটা যদি হয় 3h/4 তাহলে পুরোটা তো h থেকে 3h/4 বিয়োগ করে দিলে থাকবে কিন্তু h/4, এটা সবাই বুঝতেছে, এটা হবে h/4। ওকে, তাহলে গভীরতা, উপরিপৃষ্ঠের গভীরতা h/4। আর শেষ অবস্থায় উপরিপৃষ্ঠের গভীরতা নিশ্চয়ই বুঝতেছো h2, এটা তো পুরো h এর সমান, সব পানি ফেলে দিছি, এখন উপরিপৃষ্ঠ নিচে চলে আসছে। তাহলে এখানে উপরিপৃষ্ঠের গড় গভীরতা, হ্যাঁ, উপরিপৃষ্ঠের গড় গভীরতা ইকুয়ালস টু হবে h1 প্লাস h2 ডিভাইডেড বাই 2। h1 এর ভ্যালু হচ্ছে h/4, h2 এর ভ্যালু হচ্ছে h ডিভাইডেড বাই 2। ওকে, আচ্ছা, তাহলে দেখো এই ক্যালকুলেশন করলে উপরে আসবে হচ্ছে গিয়া 5h/4, এটাকে 2 দ্বারা ভাগ করলে 5h/8, সেম জিনিস আসছে, এটাই তো আসার কথা। তাহলে এখান থেকে আমরা কৃতকাজ বের করে ফেলতে পারবো, w ইকুয়ালস টু mg x, x এর ভ্যালু হচ্ছে 5h/8। তাহলে দেখো ইদার ওয়ে আমরা যে নিয়মে অঙ্ক করি আনসার কিন্তু সেমটাই, আনসার কিন্তু সেমটাই। আমরা 2টা অ্যাপ্রোচই একত্রে দেখে নিলাম। এই দেখো, তাহলে দেখো সবাই হোপফুলি এটা আমরা বুঝে ফেলছি, ঠিক আছে, ফাইন, ওকে, ফাইন, হোপফুলি সবাই এটা আমরা বুঝে ফেলছি। জি, ভেরি গুড, বুঝছি, ভেরি গুড, গেল এটা। এরপর আসো আমাদের 3 নাম্বার কেস, আমাদের 3 নাম্বার কেস। 3 নাম্বার কেসে কি বলছে? 3 নাম্বার কেসে হচ্ছে দেখো আমরা এর আগে যে 2টা কেস পড়েছি, এই 2টা কেস কেমন ছিল সেটা হচ্ছে পানিপূর্ণ চৌবাচ্চা সম্পূর্ণ খালি করছি, মানে পুরো ভরা পুরো খালি করছি। দ্বিতীয় কেস আংশিক পূর্ণ চৌবাচ্চা সম্পূর্ণ খালি করছি, মানে অর্ধেকটা ভরা কিছুটা ভরা সেটাকে পুরোটা খালি করছি। তাহলে 3 নাম্বার কেস কি হওয়া উচিত? আংশিক পূর্ণ চৌবাচ্চা আংশিক খালি করা, মানে সম্পূর্ণ ভরা না, কিছুটা ভরা, সেটার আবার সব পানি ফেলবো না, কিছুটা ফেলবো, মানে এটাকে বলা উচিত আংশিক পূর্ণ চৌবাচ্চা আংশিক খালি করা। আংশিক পূর্ণ চৌবাচ্চা, আংশিক পূর্ণ চৌবাচ্চা আংশিক ফাঁকা করা বা আংশিক খালি করা, আংশিক খালি করা, আংশিক খালি করা। ওকে, আংশিক পূর্ণ চৌবাচ্চা আংশিক খালি করা। আচ্ছা, ফাইন, তাহলে চলো এইটা আমরা একটু দেখি। তো এই কেসটা কিরকম হতে পারে? এই কেসটা এরকম হতে পারে, দেখো যে এইটা হচ্ছে একটা আংশিক পূর্ণ চৌবাচ্চা। লেটস সে
আমি বললাম যে এইটা হচ্ছে গিয়ে অর্ধেক পানিপূর্ণ, এটা পুরোপুরি অর্ধেক পানিপূর্ণ, একটা কেস তো ধরে নিতে হবে। সো আমরা ধরলাম এটা হচ্ছে পুরোপুরি অর্ধেক পানিপূর্ণ। হ্যাঁ, অর্ধেক পানিপূর্ণ, তার মানে বুঝতেছো যে এইটার এই জায়গাটা হচ্ছে গিয়ে তোমার H/2, অর্ধেকটা পানিপূর্ণ, অর্ধেক পরিমাণ পানি এখানটাতে আছে। এখন আমরা এটার অর্ধেক খালি করতে চাই, বুঝতে পারতেছো যে এইটা অর্ধেকটা পানিপূর্ণ, তার আবার অর্ধেকটা খালি করতে চাই। হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখো যে এটা যদি অর্ধেক হয়, পানি খালি হলে কি উপরেরটা হবে না? পানি খালি হলে উপরেরটা হবে। তাহলে খেয়াল করে দেখো কোন পানিটুকু খালি হবে। খালি হবে কিন্তু এতটুকু, দেখো এইটার অর্ধেকটা। সবাই নিশ্চয়ই এই ব্যাপারটা বুঝতে পারতেছো যে এটা অর্ধেক পানিপূর্ণ, এটা অর্ধেক খালি করব। খালি করলে উপরের এতটুকু অংশ কিন্তু খালি হয়ে যাবে। উপরের এতটুকু অংশ, দেখো উপরের এই অংশটুকুর পানি কিন্তু আগে খালি হবে, কারণ আমাদের অর্ধেকটা ফেলে দিতে হবে, আমাদের অর্ধেকটা ফেলে দিতে হবে। আমরা যদি এখানে একটু ভর কেন্দ্র আঁকি, তাহলে এটা তো সবাই বুঝতে পারতেছো যে এই যে পানি আছে, এই পানির ভর কেন্দ্র আছে, এতটুকু আগে খালি হবে, অর্ধেকটা, তাই না? তাহলে এইখানে আছে কিন্তু এটার ভর কেন্দ্র, যে পানিটা ফেলে দিব তার ভর কেন্দ্র এই যে এতটুকুর ভর কেন্দ্র, এটা মাঝের বিন্দুতে আছে। এই কেন্দ্রটাকেই আমাদের একদম শীর্ষে নিয়ে আসতে হবে, মানে এতটুকু পানি ফেলবো, সেই পানিটা হচ্ছে গিয়া এখান থেকে এখানে উঠে আসবে। এটা হচ্ছে ভর কেন্দ্রের সরণ, এটা হচ্ছে ভর কেন্দ্রের সরণ। তাহলে আমরা কৃতকাজ বের করতে পারবো। কৃতকাজ ইকুয়ালস টু আমরা জানি, কৃতকাজ ইকুয়ালস টু W ইকুয়ালস টু mgx। এখানে m হবে এই অর্ধেকটা পানির ভর, এই অর্ধেকটা পানির ভর হবে m, এতটুকু। হ্যাঁ, এবার x বের করি। তো x বের করা কোয়াইট সিম্পল। কিভাবে দেখো, এখানে খেয়াল করে দেখো, এইটা যদি h/2 হয়, এইটা যদি h/2 হয়, তাইলে এই যে অংশটুকু এটাকে h/2 এর অর্ধেক, কত অর্ধেক পানি ফেলে দিচ্ছি 50%, তার মানে এটা হচ্ছে h/4। সবাই বুঝতেছে এটা h/2, দ্যাট মিনস এটা h/4। এবার দেখো উপরেরটা হচ্ছে h/4, এইটা হচ্ছে h/4। এখন এখানে ক্ষুদ্র একটা ছোট জায়গা আছে, খেয়াল করছো যে এই যে জায়গাটা, এই যে জায়গাটা এই যে এখানে এতটুকুর ভ্যালু কত? লাল রেড দিয়ে আঁকি এটা, দেখো এই যে জায়গাটা, মানে এইটুকু দেখতেছো, এতটুকুর ভ্যালু কত? এতটুকুর ভ্যালু কিন্তু h/8। দেখো এইটা h/4। হ্যাঁ, এখন এতটুকুর জায়গা হবে h/8। কেন h/8? দেখো h/2 উপরে আছে h/4, নিচে আছে h/4, 50-50। তাহলে h/4 এর অর্ধেক এটা, খেয়াল করো এটা h/4, তার অর্ধেক h/8। তাহলে চিন্তা করে দেখো টোটালি যদি আমরা যোগ করি, তাহলে এই যে x প্লাস h/8 প্লাস h/4, এই তিনজনের যোগফলটাই কিন্তু টোটাল h। x প্লাস এই যে এতটুকু যেটা হচ্ছে h/8 প্লাস হচ্ছে নিচের এতটুকু যেটা হচ্ছে h/4, এই তিনজনের যোগফলেই টোটাল h। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা কিন্তু h মাইনাস h/8 মাইনাস h/4 এই ক্যালকুলেশন করে আমাদের হচ্ছে পুরো অংশটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, ফাইন। তো এখান থেকে যদি ক্যালকুলেশন আমি করি, -1/8 -1/4, এই ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে গিয়ে 5h/8। এই ক্যালকুলেশন করলে আসবে 5h/8। ওকে, আচ্ছা, তাহলে কৃতকাজ mg 5h/8, এটার ক্ষেত্রেও একই রকম ভাবে আসছে। এবং এইখানে যে ভরটা আছে মনে রাখবা, এই ভরটা কিন্তু বসাইতে হবে এই যে অর্ধেকটা পানির ভর, অর্ধেকটা পানির ভর কত, ওইটারই আমরা হচ্ছে এখান থেকে উঠাইছি, ওইটাকেই আমরা এখান থেকে উঠাইছি। সবাই কি বুঝতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, যে কোনো উচ্চতা বললে ওইটা ধরবা, একটা কেস দিয়ে তো আমার দেখাইতে হইতো। আমি যে কোনো উচ্চতা বললে তো অনেক কেস হতে পারে, অর্ধেক ভরা, 30% ভরা, 20% ভরা, 50% ভরা, 60% ভরা, 90% ভরা। এখন প্রত্যেকটা পার্সেন্টেজের সাথে একটা একটা করে আমরা কেস দেখতে পারবো না, তাই না? তো আমরা কি করেছি, আমি 50% ভরা দিয়ে দেখাইছি। তো ওইটা হইলে এখানে h/2 এর বদলে অন্য কিছু হইতো, তো ওইভাবে করে তুমি করতা। ঠিক আছে, তামিগঞ্জ ভাইয়া সব সূত্রগুলো মুখস্থ করলে হবে না,
এখানে সূত্রগুলো মুখস্থ তুমি কেন করবা তামিম? এখানে তো একটা কেস আমি দেখালাম 50% দিয়ে, এটা 60% হলে কেমনে করে সেটা তো তুমি বুঝতেই পারবা। বুঝতে পারছো? ফাইন ফাইন, বুঝছি, ভেরি গুড। আচ্ছা এবার আসো, এটাকে যদি দেখতে থাকো তোমরা সব বুঝে যাবা, কোনো কোশ্চেন না, মানে এই পয়েন্টে কোনো কোশ্চেন না করে তুমি দেখতে থাকো, তোমাদের বুঝতে হলে দেওয়া লাগবে, এটা আমি জানি, সামনে একটা অঙ্ক করলেই সব বুঝে যাবা। হ্যাঁ, সো হচ্ছে গিয়া আমরা এভাবে দেখতে থাকি। পরের অ্যাপ্রোচটা দেখো, এটাকে এভাবেও আমরা করতে পারতাম, এটাকে আমরা এভাবেও করতে পারতাম। অর্ধেক পানিপূর্ণ, দেখো অর্ধেক পানিপূর্ণ, এই কেসটাই অর্ধেক পানিপূর্ণ, তার মানে আমরা বুঝতেছি উপর থেকে গভীরতা এইচ1, অর্ধেক পানিপূর্ণ উপর থেকে গভীরতা এইচ1। এক্ষেত্রে এইচ1 ইকুয়ালস টু কত হইতো? এইচ1 ইকুয়ালস টু h/2 হইতো, এই অর্ধেক যেহেতু h/2, তাহলে উপরের অর্ধেকও h/2 পানির প্রথম অবস্থায় গভীরতা। এখন এর আবার 50% ফেলে দিব, 50% ফেলে দিলে কিন্তু এই অবস্থায় চলে আসতো, এই অবস্থায় চলে আসলে বুঝতেই পারতেছো তখন গভীরতা কত হইতো? তখন গভীরতা হইতো, নিচে আছে h/4, দেখো এটা ছিল h/2, এর অর্ধেক ফেলে দিছি, তার মানে এখন আছে h/4, এটা যদি h/4 হয় তাহলে হচ্ছে এটা h2 ইকুয়ালস টু তাহলে কত থাকতো বলো তো? থাকতো হচ্ছে 3h/4, বুঝতেছো? 3h/4 প্লাস h/4 মানে টোটাল h, তাহলে এবার বুঝতেছো এই ক্ষেত্রে আসলে h2 ইকুয়ালস টু 3h/4। তাহলে আমাদের গড় গভীরতার যে সূত্র, আমাদের গড় গভীরতার যে সূত্র, x ইকুয়ালস টু h1 প্লাস h2 ডিভাইডেড বাই 2, h1 প্লাস h2 ডিভাইডেড বাই 2, সো h1 ইকুয়ালস টু হচ্ছে h/2, h2 ইকুয়ালস টু 3h/4, এটা যোগ ফলের অর্ধেক। ওকে, ওই যে উপরিপৃষ্ঠের গভীরতা, এবং এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করতাম, যেটা আসতো এক্স্যাক্টলি যা আসা উচিত 5h/8, সেক্ষেত্রে আমরা জানি গড় গভীরতা দিয়ে অঙ্কটা করলে কিন্তু কাজ w ইকুয়ালস টু mg 5h/8, mg 5h/8। ওকে, হোপফুলি সবাই এটা আমরা বুঝা ফেলছি। তো আমি দুই অ্যাপ্রোচেই আসলে জিনিসপত্রগুলো দেখাইছি তোমাদের জন্য, দুই অ্যাপ্রোচেই দেখাইছি। পিঙ্কল ফিলিং সরি ফর ইউ। আচ্ছা ওকে ওকে, বুঝছি সবাই, ফাইন। এবার দেখো এটা যদি আমরা বুঝে ফেলি, এই দুইটা অ্যাপ্রোচই যদি আমরা আসলে বুঝে ফেলি, সেই ক্ষেত্রে আমরা কিন্তু সব ধরনের কেস, চৌবাচ্চার যে সকল ধরনের কেস হতে পারে সেগুলো সব শিখে ফেলছি। তাহলে চলো এবার আমরা কয়েকটা অঙ্ক করি। হ্যাঁ, দেখো আমরা কি কি কেস দেখলাম। আমরা দেখলাম সম্পূর্ণ পানিপূর্ণ চৌবাচ্চা খালি করতে কৃত কাজ, তারপরে আমরা দেখলাম যে আংশিক পানিপূর্ণ চৌবাচ্চা সম্পূর্ণ খালি করতে কৃত কাজ, এরপর আমরা দেখলাম যে আংশিক পানিপূর্ণ চৌবাচ্চা আংশিক খালি করতে কৃত কাজ। এবার চলো এই পর্যায়ে আমরা কয়েকটা অঙ্ক করে ফেলি। হ্যাঁ, এই পর্যায়ে আমরা কয়েকটা অঙ্ক করে ফেলি। দেখো কয়েকটা অঙ্ক করলে জিনিসটা একদম আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো আমি বেশ কয়েকটা কেসের অঙ্ক তোমাদেরকে এখন দেখাই দিচ্ছি। ফাইন, প্রথমটা ভেরি ইজি, প্রথমটা করতে আমাদের কারো বেগই পাইতে হবে না। প্রথম কেস হচ্ছে এরকম, 5 মিটার উচ্চতার চৌবাচ্চা, আচ্ছা কোশ্চেন না লিখি, ছবি এঁকে বুঝাই দিই তাহলে ইজিলি হবে। লেটস সে যে এইখানে একটা চৌবাচ্চা আছে, এই চৌবাচ্চা তার উচ্চতা 5 মিটার এটা বলা আছে, এবং এটা পুরোপুরি পানিপূর্ণ, এইটা পুরোপুরি পানিপূর্ণ। এখন এটাকে খালি করতে হবে, এটা পুরোপুরি পানিপূর্ণ, এটাকে খালি করতে হবে কৃত কাজ কত, এটা খালি করতে হবে কৃত কাজ কত। এবং এখানে এটা বলা আছে এই চৌবাচ্চার ব্যাসার্ধ বলা আছে, এই চৌবাচ্চার ব্যাসার্ধ হচ্ছে গিয়ে তোমার 2 মিটার। এখন এটাকে পুরোপুরি খালি করতে কৃত কাজ কত? সম্পূর্ণ খালি করতে কাজ, তাহলে সম্পূর্ণ খালি করতে কাজ w ইকুয়ালস টু আমরা জানি mg x। ওকে, তো ভরকেন্দ্রের সরণ দিয়ে করতে পারবো, গড় সরণ দিয়ে করতে পারবো, এবং আমরা একটু আগেই দেখছি যে ভরকেন্দ্রের সরণ দিয়ে যদি চিন্তা করি সবভাবেই করতে পারবো। ভরকেন্দ্রের সরণ দিয়ে চিন্তা করলে আমরা এটা চিন্তা করতে পারি যে এটার মাঝের বিন্দু এখানে আছে, এখান থেকে এখানে আনতে হবে, এখান থেকে এটাকে ওইখানে নিতে হবে। হ্যাঁ, এখান থেকে এটাকে এখানে নিতে হবে, তাহলে এটা হচ্ছে x, এবং এই x কত হবে? h/2। নিশ্চয়ই বুঝতেছো, ভরকেন্দ্র মাঝে আছে, এটা এতটুকু দিতে হবে। তাহলে এখান থেকে আমরা এই অঙ্কটা সলভ করে ফেলতে পারবো, যেটা হচ্ছে mg
h/2। এবার আসলে ডেটা বসাই। m ইকুয়ালস টু কি বলতো? m ইকুয়ালস টু রো ভি, ভর ইনটু আয়তন, ঘনত্ব ইনটু আয়তন, ইনটু জি ইনটু h/2। পানির ঘনত্ব কত? 1000। আর পানির আয়তন কত? পুরো চৌবাচ্চার আয়তনের সমান। চৌবাচ্চাটা একটা সিলিন্ডার, দ্যাট মিনস পাই আর স্কোয়ার এইচ, সিলিন্ডারের আয়তন পুরোটাই তো ভরা, ইন্টু জি ইন্টু h/2 ইন্টু জি ইন্টু h/2। এবার ডেটা বসাই দিলেই হয়ে যাবে। সবাই বুঝতে পারতেছ? আর এর ভ্যালু, ব্যাসার্ধের ভ্যালু 2, উচ্চতার ভ্যালু 5, এই উচ্চতার ভ্যালু 5। সেই ডেটাগুলো যদি আমরা এখানে বসাই দেই তাহলে দেখতে পারতেছ আমরা ডাব্লিউ এর আনসারটা বের করে ফেলতে পারবো। গেল, এটা সবাই পারবো, অঙ্ক মিলাই দিছি। প্রথমটা শেষ। দ্বিতীয়টা, এইবার বলছে একটা চৌবাচ্চা, এই সেম চৌবাচ্চাটাই 50% পানিপূর্ণ। এই যে চৌবাচ্চাটা আছে এইটার বলে দিল 60% পানিপূর্ণ খালি করতে হবে। পুরোটা খালি করব, 60% পানিপূর্ণ পুরোটা খালি করব। এই সেম চৌবাচ্চা, মানে উচ্চতা 5, ব্যাসার্ধ 2, এটা ওকে ফাইন। তাহলে 60% পানিপূর্ণ পুরোটা খালি করব। তাহলে এটাকে আমরা দুই ভাবেই করতে পারি। এটা 60% পানিপূর্ণ। 60% পানিপূর্ণ মানে বুঝতে পারতেছ পুরো পানিপূর্ণ না। তো 60% মানে কত? এতটুকু, যেটা হচ্ছে 60% মানে 60/100H, 60/100H। হ্যাঁ, 60/100H। ফাইন। 20 দ্বারা যদি কাটা হয় তাহলে উপরে 3, নিচে হচ্ছে গিয়ে 5। উপরে 3, নিচে হচ্ছে গিয়ে 5। নিশ্চয়ই বুঝতেছো, 20 দ্বারা কাটলে উপরে থাকলো 3 আর নিচে হচ্ছে গিয়ে 5, 3H/5। ওকে ফাইন। আচ্ছা, তাহলে দেখো এটা যদি আমরা বুঝে যাই, এইবার এইটাকে খালি করতে চাই। হ্যাঁ, এটাকে আমি ওই যে ভরকেন্দ্রের সরণ দিয়ে করতে পারি, গড় সরণ দিয়েও করতে পারি। এটা যেহেতু ভরকেন্দ্রের সরণ দিয়ে করলাম, এটা গড় সরণ দিয়ে করি। হ্যাঁ ফাইন। তাহলে দেখো এইখানটাতে এই গভীরতা কত? এইচন। এইচন ইকুয়ালস টু কিন্তু আমরা বের করতে পারবো। এইচন ইকুয়ালস টু মানে সে বুঝতেছে উপরে পৃষ্ঠের গড় গভীরতা। এটা যদি 3H/5 হয় তাহলে ওইটা হবে 2/5H। নিশ্চয়ই দেখো পুরোটা তো H, তাহলে এটা যদি 5/3 ভাগ নিচে হয়, 5/3 ভাগ যদি নিচে হয় তাহলে উপরে আছে 5/2 বাকি 2 ভাগ। ফাইন, গেল এটা। এবং এইটা পুরোপুরি খালি করব। পুরোপুরি যদি খালি করতে চাই তাহলে বুঝতে পারতেছো পুরোপুরি খালি করলে এইটা একদম নিজ বিন্দু পর্যন্ত আসবে। এটা হচ্ছে H2 এবং H2 হচ্ছে H এর সমান। তাহলে এখান থেকে আমরা ডিরেক্টলি অঙ্কটা সলভ দিয়ে দিতে পারবো। কৃত কাজ mg, ভরকেন্দ্রের গড় সরণ h1 প্লাস h2 ডিভাইডেড বাই 2, h1 প্লাস h2 ডিভাইডেড বাই 2। ঠিক আছে ফাইন। এবার দেখো m মানে ঘনত্ব 1000 ইন্টু আয়তন। আয়তনটা কার নিব? পানির। তো পানি তো আছে এতটুকু 60%। তার মানে আমরা বুঝতেছি আয়তনটা নিব হচ্ছে পাই আর স্কয়ার এইচ, এইটার 60%। 60% মানে এটার সঙ্গে 0.6 গুণ দিব। কত দেখো, পানি তো পুরো চৌবাচ্চা ভরা না। রো ভি আয়তনটা হবে হচ্ছে চূড়া চৌবাচ্চার আয়তনের 60%। 60% মানে 0.6, পুরো চৌবাচ্চার আয়তন ইন্টু 0.6। তাহলে এই যে মোট ভর আসলো জি। আর এখানে হচ্ছে h1 প্লাস h2/2। h1 হচ্ছে গিয়া তোমার 2H/5 আর h2 হচ্ছে গিয়া H ডিভাইডেড বাই 2। হোপফুলি সবাই এটা আমরা বুঝতে পারছি। এবার যেটা বসাই দিলে হয়ে যাবে যে আর এর ভ্যালু 2, H এর ভ্যালু 5, তারপর এখানেও H এর ভ্যালু 5। এই সবগুলো ডেটা যদি আমরা বসাই দিই তাহলে সেক্ষেত্রে এখান থেকে আমরা একটা আনসার জেনারেট করে ফেলতে পারবো। ওকে আচ্ছা, তাহলে এটা নিশ্চয়ই আমরা সবাই বুঝতে পারছি। এটাকে আমরা করছি গড় সরণ দিয়ে, এটাকে ভরকেন্দ্রের সরণ দিয়ে। এইটার ভরকেন্দ্রের সরণ দিয়ে কেমনে করতে হয় এই কেসটা, দ্বিতীয় কেসটা, সেটাও আমরা এখানটাতে কিন্তু দেখছি। আমি এখানে সবগুলো অ্যাপ্রোচই দেখাই নিছি, এর থেকে ভেঙে দেখানোর প্রয়োজনই নাই, সবাই বুঝে যাবা। ফাইন, এটা গেল। এরপর 3 নাম্বার আরেকটা অঙ্ক আমরা করতে পারি, সেটা হচ্ছে আংশিক পূর্ণ চৌবাচ্চা আংশিক খালি করা। হ্যাঁ, মনে করো এটা বলা আছে 75% পূর্ণ হতে 50% পূর্ণ অবস্থায় নিতে কৃত কাজ। অবস্থায় নিতে কাজ। হ্যাঁ, মানে 75% পূর্ণ হতে 50% পূর্ণ অবস্থায় নিতে কৃত কাজ কত, সেটা আমরা একটু বের করতে চাই। ওকে আচ্ছা, তাহলে দেখো প্রথম অবস্থায়
প্রথম অবস্থায় 75% পানি পূর্ণ, প্রথম অবস্থায় 75% পানি পূর্ণ, প্রথম অবস্থায় 75% পানি পূর্ণ। ওকে ফাইন, তার মানে বুঝতেছো এই যে জায়গাটা এটা হচ্ছে 75%। 75% যদি হয় তাহলে বুঝতেছো 75% মানে হচ্ছে গিয়া 4/3 ভাগ কিন্তু, তাই না? 75% মানে 75/100, 25 দ্বারা কাটলে 3/4 এতটুকু। তাহলে দেখো তো প্রথমে এটার উপরিপৃষ্ঠের গভীরতা কত, এটাকে আমি h1 বললাম, তাহলে h1 ইকুয়ালস টু কত হবে? এটা যদি 4/3 ভাগ হয় তাহলে বাকি থাকে 4/1 ভাগ এইটা। হ্যাঁ, এবার চাচ্ছি এই 75% পানিপূর্ণ চৌবাচ্চাকে 50% পানিপূর্ণ করতে, মানে কিছু পানি ফেলে দিছি, তাই না? 50% যদি পানিপূর্ণ করতে চাও তাহলে বুঝতেছো এইবার আগে ছিল 75% পানিপূর্ণ, পানি এবার অর্ধেকটা পূর্ণ আছে, মানে কিছু পানি আমরা ফেলে দিছি। তাহলে এইখানে পানি এখন পূর্ণ আছে হচ্ছে গিয়ে 50%, এটা হচ্ছে গিয়ে 50% পানি পূর্ণ আছে। হ্যাঁ আচ্ছা, তো দেখো এই যে 50% পানি পূর্ণ আছে এটা হচ্ছে h/2, নিশ্চয়ই বুঝতে পারতেছো 50% পূর্ণ আছে। দ্যাট মিনস এখান থেকে আমরা এটা বুঝতেছি এইবার পানির গভীরতা h2, যেটা কত হবে উপরিপৃষ্ঠের গভীরতায়, এই যে 50% পানি পূর্ণ করে দিছি, তার মানে উপর থেকে গভীরতা h/2। এবার কিন্তু আমরা সহজেই অঙ্কটা মিলাই ফেলতে পারবো। W ইকুয়ালস টু mg h1/h2, একটা হচ্ছে তোমার h/4 আর একটা হচ্ছে h/2, এই দুইজনের গড় দেখতেছে, এটা h/2 এটা হচ্ছে h/4, এই দুইজনের গড় এই অ্যাপ্রোচে। হ্যাঁ, এবার m বের করার জায়গাটা কিন্তু ক্রিটিক্যাল, m বের করার জায়গাটা একটু ক্রিটিক্যাল। দেখো w m যখন বের করতেছে, m কি 75 থেকে 50% করছি, মানে কত পার্সেন্ট পানি ফেলে দিছি? মোট পানির 25%। দেখতেছো 75 থেকে 50 করছি, মানে 25% ফেলে দিছি। তাহলে m বের করার সময় 1000 পানির ঘনত্ব, আয়তন নিব পাই r² h ইন্টু 25%, দ্যাটস ওয়াই 0.25। দেখো পুরো আয়তনের পানি তো ফেলি নাই, 25% আয়তনে পানি ফেলছি, 75 থেকে 50 সেন্টিমিটার 25% পানি ফেলছি। তাহলে আয়তনে 25% যদি নেই তাহলে তার সঙ্গে ঘনত্ব গুণ করলে ওই 25% এর ভর আসছে, ইন্টু g h/4 প্লাস h/2 ডিভাইডেড বাই 2, h পাই আর সবকিছু ভ্যালু বসাইতে পারবো, এগুলো এই আগেরটার মতোই। হ্যাঁ 5 এবং 2, তাহলে দেখো ওখান থেকে আনসার পেয়ে গেছি। তাহলে সকল কেসের অঙ্ক কিন্তু আমি তোমাদেরকে দেখাই দিলাম। চৌবাচ্চার এরপরে কোনো অঙ্কে কারো প্রবলেম হবে এটা আমি কিন্তু এক্সপেক্ট করতে পারি না। ডেফিনেটলি এতভাবে বলে দেওয়ার পরে সবাই পারা উচিত। আচ্ছা ফাইন, সবাই আনসার করতে পারছো। ওকে, জন কিডস বলছো নেট খুব ডিস্টার্ব করতেছে। জন কিডস এটা বোধহয় তোমার করতেছে, এইটা এই পাশে করতেছে না, কারণ আমি তো কন্টিনিউয়াসলি ফোনে চেক করি, তাই না? সো আমার একবার কেটে গেছিল, সেটা কেটে যাওয়ার অন্য কারণ ছিল, নেট ডিস্টার্ব আপাতত করতেছে না। ঠিক আছে ফাইন, ওকে। আচ্ছা রিয়াদুর রহমান বলছো ভাইয়া আমার নিউটন মেকানিক্স এর 2টা ক্লাস বাকি, কি করতে পারি এখন? কোনো টেনশন নাই ব্রো, ওই 2টা ক্লাস করে ফেলো, আজকে রাতেই করে ফেলো, আজকে রাতেই ওই 2টা ক্লাস করে ফেলো, শেষ। কালকে থেকে তোমার জীবন সুন্দর। হ্যাঁ, আর যদি আজকে 2টাই না পারো একটা করো, আর একটা কালকে করে ফেলো। ফাইন, কারেন্টও জ্বালায়, এই যে বর্ষা আক্তার বলছো, এই যে রোজার দিন এই দুপুরবেলা কারেন্ট জ্বালায়, তারপর হচ্ছে গিয়া তোমার নানা কাহিনী হয় আর কি। ঠিক আছে, মাত্র আসলা। ফাইন, এবার আসো, যখনই আসলা তখনই হচ্ছে একটা ছোট ব্রেকের টাইম হয়েছে, তো এই পর্যায়ে আমরা একটা ব্রেকে যাব। এর আগে আমরা কিন্তু চমৎকার সব কনসেপ্ট চৌবাচ্চার অলরেডি পড়ে ফেলছি। চৌবাচ্চার সকল কেসকে আমি ভেঙে ভেঙে অ্যানালাইসিস করছি এবং সেই কেসের উপর ডিপেন্ড করে যে ম্যাথগুলি ডেভেলপ হয় সেই ম্যাথগুলো তোমাদেরকে ডেলিভার করছি। আমি এখন একটা ব্রেকে যাচ্ছি, এই ব্রেকটার পরে এসে আমরা আরো কিন্তু এই কনসেপ্টের উপরে বেশ কিছু অঙ্ক করব। হ্যাঁ, ব্রেক। এই মুহূর্তে বাজে ঘড়িতে হচ্ছে 4:10, সো আমরা একটা 15 মিনিটে ব্রেকে যাব। 4:25 আবার এখান থেকে শুরু করব। হ্যাঁ, 4:25 আমরা এখান থেকে আবার শুরু করব। আমি একটা 15 মিনিটের ব্রেক নিচ্ছি, আশা করছি সবাই তোমার ব্রেক নিয়ে যাও, রোজার দিন তো, সো একটু ব্রেক দরকার হয় আর কি। হ্যাঁ, সবাই থাকবা, পুরো অডিয়েন্সটাকে আমি এক্সপেক্ট করব। এরপরে আমরা খুব বেশি করবো এমন না, বাট বেশ কতগুলো অঙ্ক করব, যেমন ইটের স্তূপের অঙ্ক করব, পাশাপাশি কয়েকটা এক্সেপশনাল কেসের ম্যাথ আছে, কুয়ার কিছু অঙ্ক আছে, ওই অঙ্কগুলো আমরা এরপরে সলভ করবো। দেখবা বেশ ভালো লাগবে এরপরের অংশটা। তো আমি আসছি।
হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকে ক্লাসে। হোপফুলি সবাই ধীরে ধীরে যুক্ত হয়ে যাবা। আচ্ছা, ফাইন, ওকে। এক্স্যাক্টলি, তোমার আনসার টানসার মিলাইছো। আমি প্রত্যেকটা আনসার করিনি, ডেটা বসাই দিছি, জাস্ট আনসার করা পসিবল এখান থেকে। ঠিক আছে, আচ্ছা। ওকে, তাহলে চলো আমরা এরপরে আর কয়েকটি অঙ্ক করে আজকের ক্লাসটাকে ধীরে ধীরে শেষ করি আর কি। হ্যাঁ, আচ্ছা, নিচেরটা রিপিট করতে বলছো। নিচের কোনটা? নিচের আবার কি রিপিট করবো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি বলতেছি, বুঝতে পারছি। এখানে এমটা, তাই না? এমটা কি? এমটা হচ্ছে গিয়া এই 25% পানির ভর। দেখো 75 থেকে 50% করছি, তার মানে 25% পানি সরাইছি। তাহলে এই 25% পানির ভর বের করতে হবে। তার মানে আয়তন ইন্টু ঘনত্ব। ঘনত্ব 1000, আয়তনের আমরা 25% নিছি, মানে 0.25 গুণ নিছি। কারণ হচ্ছে গিয়া 75 থেকে 50% করা মানে 25% পানি ফেলে দেওয়া। তাহলে এখানে আয়তনের 25% নিতে হবে, তাই না? মোট আয়তন নিলে তো পুরো পানি আসতো, বাট পানি তো ফেলছি 25%। দ্যাটস ওয়াই মোট আয়তনে 25% নিলে 25% আয়তনের পানি, যেটাকে 1000 দ্বারা গুণ করে আমরা 25% আয়তনের পানির ভর বের করে ফেলছি। দ্যাটস ইট। এবার আসো, এরকম একটা টপিক এখানে আছে আমাদের এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে ইটের স্তূপ। ইটের স্তূপ, হ্যাঁ, ইটের স্তূপ, ইটের স্তূপ। হ্যাঁ, এইটা পড়েই আজকে আমরা শেষ করবো। আরো কতগুলা টপিক আসলে আছে, বাট সেটাতে আজকে আমরা না ঢুকি, ওটা আরো টাইম নিয়ে ঢুকবো, কারণ আজকে চৌবাচ্চা নিয়ে অনেক গবেষণা হয়েছে। তো এটার ভিতরে আরো কয়েকটা টাইপের অঙ্ক আছে সুন্দর সুন্দর, যেটা আমরা আগামীকালকে সুন্দর, মানে সোমবার দিন সুন্দর টাইম নিয়ে পড়তে পারবো, কারণ এটা 4 নাম্বার ক্লাস। এরপরে আরো 2টো ক্লাস আমরা করতে পারতেছি, তো টাইম আছে। ওয়ার্ক এনার্জি পাওয়ারে আমরা সব পড়ে সময় থাকবে। ফাইন। তো ইটের স্তূপ, তাহলে দেখো যে ইটের স্তূপের প্রবলেমগুলো কিরকম। অনেকগুলা ইটকে পাইলিং করবো, একটার উপরে একটা ইট রেখে হচ্ছে গিয়ে একটা স্তূপ বানাবো, তাতে কৃতকাজ কত এটা আমাদের বের করতে হবে। তো এটা ইউজুয়ালি এইভাবে করে আমরা চিন্তা করবো। প্রথমে আমরা 3টা ইট আছে চিন্তা করি। হ্যাঁ, আমাদের কাছে 3টা ইট আছে, এটা একটা ইট, এইটা একটা ইট, এরপরে আমরা n সংখ্যক ইটের জন্য চিন্তা করব, এইটা আরেকটা ইট। হ্যাঁ, এটা হচ্ছে 3টা ইট। এদেরকে আমরা একটার উপরে আরেকটা উঠাইতে চাই, কৃতকাজ বের করতে চাই। ওকে, এইটা 1 নাম্বার ইট, এটা 2 নাম্বার ইট, এটা 3 নাম্বার ইট। এখন এদেরকে পাইলিং এ আনতে চাই, ওয়ার্ক ডান বের করতে চাই। তাহলে সিম্পলি এভাবে বের করতে পারবো। কৃতকাজ হচ্ছে প্রত্যেকটা ইটকে সরাইতে কৃতকাজ, বা একটার উপরে আরেকটা উঠাইতে কৃতকাজ, তাই না? প্রত্যেকটা ইটের কাজ যদি আমি যোগ করি, প্রত্যেকটা ইটের কাজ যদি আমি যোগ করতে পারি, তাহলে আমি পেয়ে যাব হচ্ছে গিয়ে মোট কৃতকাজ কত। এখন দেখো, প্রথম ইটটা তো এই জায়গায় আছে, এটা কি সরাইতে কোনো কাজ করতে হবে? হবে না। তার মানে প্রথম ইটের উপরে কোনো কাজ নেই, প্রথম ইটের উপরে অন্য ইট চড়াবো। এবার দ্বিতীয় ইটটাকে সরাইতে হবে। তো মনোযোগ দাও, এই ইটটাকে ধরে এখানে তুলবো, এই ইটটাকে ধরে এইখানটাতে আমরা তুললাম, এই ইটটাকে এখান থেকে এখানে তুললাম। তাহলে এবার একটু দেখি ভরকেন্দ্রের কি স্মরণ হইল। খেয়াল করে দেখো যে এইটার ভরকেন্দ্র ছিল এই জায়গায়, এখন এটার ভরকেন্দ্র এই জায়গায় আসছে, এখন এটার ভরকেন্দ্র এখান থেকে এই জায়গায় আসছে। তাইলে দেখো যে ভরকেন্দ্রের স্মরণ কত হইল। তাহলে ভরকেন্দ্রের স্মরণ কত হইল? পয়েন্ট। খেয়াল করে দেখো, ভরকেন্দ্রের স্মরণ হলো এই বিন্দু থেকে এই বিন্দুতে আসছে, মানে এতটুকু কিন্তু ভরকেন্দ্রের স্মরণ। দেখো এতটুকু ভরকেন্দ্রের স্মরণ, এই বিন্দু থেকে এই বিন্দুতে গেলে ভরকেন্দ্রের উলম্ব স্মরণ হচ্ছে গিয়া এতটুকু। এইটা কার সমান? লেটস সে একটা ইটের উচ্চতা যদি h হয়, ধরলাম এটা একটা ইট, এই একটা ইটের উচ্চতা যদি h হয়, h, তাহলে দেখো তো এটা কিন্তু h এর সমান, ইজন্ট ইট? খেয়াল করো, এটা একটা অর্ধেকটা ইট এখানে, আর এখানে অর্ধেকটা ইট, এখানে অর্ধেকটা ইট, এখানে অর্ধেকটা ইট, তাহলে হাফ h হাফ h, যোগফলটাই পুরো h। তার মানে এই ভরকেন্দ্রের স্মরণটা h এর সমান। তাহলে দ্বিতীয় ইটকে উঠাইতে, ইটের ভর যদি m হয়, m g এর ভরকেন্দ্রের স্মরণ ইটের পুরত্বের সমান। এখানে h, টা হচ্ছে ইটের পুরত্ব, ইটের পুরত্ব। ওকে, ফাইন।
গেল দ্বিতীয় ইট উঠাইতে কাজ। এবার আসো তৃতীয় ইটকে যখন আমি এখান থেকে এখানে উঠাবো, 3 নাম্বার ইটকে যখন আমি এখান থেকে এইখানটাতে উঠাবো, ঠিক আছে ফাইন। 3 নাম্বার ইটকে যখন আমরা উঠাবো, তাহলে চিন্তা করে দেখো, এইটার ভরকেন্দ্র আছে এই বিন্দুতে, এইটারে নিয়ে আসছি আমরা এই বিন্দুতে, এইটার ভরকেন্দ্র এখানে আছে, এটাকে এখানে নিয়ে আসছি। তাহলে এই ক্ষেত্রে ভরকেন্দ্রের সরণ কত হবে? এই ক্ষেত্রে ভরকেন্দ্রের সরণ কত হবে? তাহলে দেখতে পাচ্ছ এই ক্ষেত্রে ভরকেন্দ্রের সরণ হবে হচ্ছে এতটুকু, এতটুকু। এইটারে এখান থেকে এখানে উঠানো মানে ভরকেন্দ্র মাঝের বিন্দু থেকে এখান থেকে এখানে আসছে। তাহলে এবার চিন্তা করে দেখেন মোট কয়টা ইট আছে, এখানে কিন্তু মোট 2টা ইট পড়ছে, দ্যাট মিন্স এই উচ্চতা টোয়াইজ এইচ। খেয়াল করে দেখো এই মাঝে পুরো একটা এইচ, একটা ইট, এখানে একটা এইচ, এখানে হাফ এইচ অর্ধেকটা ইট, আর এখানে হাফ এইচ অর্ধেকটা ইট, এই হাফ আর এই হাফ মিলে একটা এইচ, মাঝখানে একটা এইচ, দ্যাট মিন্স টোয়াইজ এইচ। দ্যাট মিন্স 3 নাম্বার ইটকে উঠাইতে কি তো কাজ হচ্ছে গিয়া mg টোয়াইজ এইচ। এবার একটা জিনিস খেয়াল করো তো, 1 নাম্বার ইট যখন উঠাইছি তখন 0h, যখন 2 নাম্বার ইট উঠাইছি তখন 1h, যখন 3 নাম্বার ইট উঠাইছি তখন 2h। তাহলে চিন্তা করে দেখো, যদি আমরা 4 নাম্বার ইট উঠাইতাম তাহলে আসতো mg 3h। খেয়াল করো, যত নাম্বার তার থেকে কম একটা h, একটা কম। 1 নাম্বার ইট উঠাইতে h এর ভ্যালু 0, 0 আগে তো একই, মানে 1 এর আগে তো 0ই। 2 নাম্বার উঠাইতে এখানে 1, 3 নাম্বারের ক্ষেত্রে এখানে 2, 4 নাম্বারের ক্ষেত্রে তাহলে এখানে হবে 3। তাহলে এভাবে করে আমি যদি n সংখ্যক ইট উঠাই, এভাবে করে আমি যদি n সংখ্যক ইট উঠাই, তাহলে তুমি বুঝতেছো n নাম্বার ইটের ক্ষেত্রে হবে mg, n নাম্বার ইটের ক্ষেত্রে হবে, বুঝতেছো যে n নাম্বার ইটের ক্ষেত্রে হবে mg n এর থেকে 1 কম মানে n-1h, n এর থেকে 1 কম মানে হচ্ছে n-1h। বুঝতে পারছি সবাই, n এর থেকে 1 কম, কারণ দেখো 2 এর থেকে 1 কম, 3 এর থেকে 1 কম, 4 এর থেকে 1 কম, n তমটার ক্ষেত্রে n এর থেকে 1 কম। তাহলে এবার চিন্তা করে দেখো, আমি এখান থেকে যদি mg কে কমন নেই, mg নিলাম কমন, হ্যাঁ mg কে যদি কমন নেই তাহলে দেখো এটা তো 0, কি কি থাকবে? mg কমন, mgh কমন নিলাম, mgh, তাহলে এখানে থাকবে 1, তারপরে 2, 3, এভাবে করতে করতে লাস্টে থাকবে n-1। সবাই এটা বুঝতে পারছি, n-1। এবার এই পুরো জিনিসটা সামেশন আমরা যদি বের করতে চাই, এটা কি একটা স্বাভাবিক সংখ্যার যোগফল না? দেখতেছো 1, 2, 3, এভাবে করে স্বাভাবিক সংখ্যার যোগফল, এভাবে করে স্বাভাবিক সংখ্যার যোগফল। স্বাভাবিক সংখ্যার যোগফলের এই সূত্র সবার মনে আছে, দেখো 1 প্লাস 2 প্লাস, এভাবে করতে করতে n তম স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। দেখো আমাদের nই কিন্তু এটা, আমাদের nই কিন্তু n প্লাস 1, আমাদের nই কিন্তু n প্লাস 1। তাহলে ওই সূত্র যদি আমি এখানে অ্যাপ্লাই করি, mgh, nই হচ্ছে n প্লাস 1, তাহলে দেখো এই যে প্রথমে বসবে n, আর n এর বদলে বসবে বড় n মাইনাস 1, n ইন্টু n প্লাস 1। সবাই নিশ্চয়ই বুঝতে এই সূত্র, এইটাই, এই nটাই তো হচ্ছে কি n মাইনাস 1, বড় n মাইনাস 1, দ্যাট মিন্স n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। ওকে ফাইন, তাহলে দেখো এখান থেকে ক্যালকুলেশনটা মিলে গেছে, mgh, এই 1 এই 1 কাটা, তাহলে সামনে থাকলো শুধু n ইন্টু n মাইনাস 1 বাই 2। তাহলে আমরা মোট কৃত কাজ পেয়ে গেছি, আমরা মোট কৃত কাজ পেয়ে গেছি। এখানে কোনটারে কি বলে বুঝতে পারতেছো? এটা হচ্ছে ইটের ভর, এটা হচ্ছে ইটের পুরুত্ব, এটা ইটের ভর, এটা হচ্ছে পুরুত্ব, এটা পুরুত্ব, আর এই যে n, এই nটা হচ্ছে ইটের সংখ্যা, মোট কয়টা ইটকে উঠাইছি। তাহলে এই সূত্রে বসাই দিলে ইটের পাইলিং করতে মোট কাজ কত সেটা আমরা বের করে ফেলতে পারছি, মোট কাজ কত এটা আমরা বের করে ফেলতে পারছি। তাহলে হোপফুলি সবাই এটা আমরা বুঝতে পারলাম, ঠিক আছে ফাইন। আচ্ছা ক্লিয়ার, ক্লিয়ার, ভেরি গুড। এই যে বর্ষা বলছো ক্লিয়ার, না বোঝার কিছুই না, তামিম ইকবাল বলছো না বোঝার কিছু নেই, ভেরি গুড, এইটাই শুনতে চাইছি, না বোঝার কিছুই নেই, একদম সবাই বুঝতে পারছো, ভেরি গুড তামিম, নিউটন তুমি পুরা। আচ্ছা ক্লিয়ার ভাই, তাহলে এখান থেকে যদি অঙ্ক আসে তাহলে সবাই পারবো,
ছোট একটা অঙ্ক বলেই দিল যে 5 কেজি ভরের 4 সেন্টিমিটার পুরুত্বের 45টি ইটের স্তূপ করতে কৃতকাজ কত ওকে ফাইন। তাহলে এটা এখন আমরা খুব অনায়াসে করে ফেলতে পারবো, একবারে সূত্র বসাই দিলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। ওকে আচ্ছা ফাইন। সো আমরা জানি W ইকুয়ালস টু mgh n ইন্টু n-1/2। আমাদের যেটা বসাতে হবে, m এর ভ্যালু হচ্ছে 5 কেজি, g এর ভ্যালু 9.8, h এর ভ্যালু মানে হচ্ছে গিয়ে তোমার পুরুত্ব যেটা বলেছে 4 সেন্টিমিটার মানে 0.04, আর n এর ভ্যালু মোট 45টি ইট। 45 ইন্টু 45 মাইনাস 1 মানে 44 ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা আমাদের আনসারটি পেয়ে যাব। সো দেখি আনসার হচ্ছে 45 ইন্টু 44 ডিভাইডেড বাই 2 ইন্টু 5 ইন্টু 9.8 ইন্টু 0.04। আচ্ছা এটা করলে আনসার আসবে W ইকুয়ালস টু 1.9404 ইন্টু 10 টু দি পাওয়ার 3 জুল। ওকে ফাইন। হোপফুলি সবাই এটা আমরা বুঝা ফেলছি। আচ্ছা ক্লিয়ার গেল এটা। এইবার আরেকটা অঙ্ক করি। আরো কিছুটা সময় অঙ্ক করি। দেখো এই অঙ্কটা করেই আমরা মোটামুটি শেষের দিকে নিয়ে আসবো। দেখো সেটা হচ্ছে যদি এরকম কোন একটা কেস হয়, লেটস সে এটা একটা সিলিন্ডার। হ্যাঁ এটা একটা সিলিন্ডার, যেই সিলিন্ডারটার আমাদের উচ্চতা বলা আছে। হলো না, দেখো এটা একটা আনুভূমিক তল আর হচ্ছে এখানে একটা সিলিন্ডার আছে। হ্যাঁ এখানে একটা সিলিন্ডার। এখন এই সিলিন্ডারটার উচ্চতা বলে দিছে, উচ্চতা হচ্ছে 10 মিটার আর এটার ব্যাসার্ধ হচ্ছে গিয়ে লেটস সে 4 মিটার। এখন বলছে এটাকে তুলে দাঁড় করাইতে, মাটিতে পড়ে আছে, এভাবে পড়ে আছে, এটাকে তুলে দাঁড় করাইতে চাই। হ্যাঁ এটাকে তুলে দাঁড় করাইতে কৃতকাজ কত? এটা তুলে দাঁড় করাইতে কৃতকাজ কত? এটাকে তুলে দাঁড় করাইতে কৃতকাজ কত এটা আমাদের বের করতে হবে। এবং এটাও বলা আছে সিলিন্ডারটার ভর হচ্ছে গিয়া 500 কেজি। তাহলে ভর কেন্দ্রের সরণ দেখতে হবে। হ্যাঁ এখন এটা চিন্তা করে দেখো, এটাকে যখন তুলে দাঁড় করাবো এটা কিন্তু এইরকম অবস্থানে চলে আসবে। তুলে দাঁড় করাইলে এটা এরকম ছিল, এবার উঠে দাঁড় করাইছি। ফাইন। এবার এটার ভর কেন্দ্রটার অবস্থানটা আমরা একটু শিওর হয়ে নিই। দেখো যে এইটার আদিতে ভর কেন্দ্র কই ছিল? আদিতে ভর কেন্দ্র ছিল মাঝের বিন্দুতে, এই অক্ষের মাঝের বিন্দুতে। এটা যখন তুলে দাঁড় করাইছি তখন বুঝতেছে এটা ভর কেন্দ্র এই মাঝের বিন্দুতেই আছে। এটাকে যখন তুলে দাঁড় করাইছি এটার ভর কেন্দ্র মাঝের বিন্দুতেই আছে। ওকে তাইলে এবার জাস্ট এটা চিন্তা করতে পারলেই চলবে। সেটা হলো যে এইটা কতটুকু? এইটা কিন্তু h/2, এটা h/2 না, উচ্চতার অর্ধেক। আর এইটা কতটুকু উপরে ছিল এটাও সবাই বুঝতেছে, এটা কিন্তু r ব্যাসার্ধের সমান। খেয়াল করে দেখো এটা হচ্ছে ব্যাসার্ধের সমান আর এটা হচ্ছে h/2। এখন তোমরা এই পয়েন্টটা সবাই বুঝতে পারতেছো যে তাহলে ভর কেন্দ্রের সরণ কত হয়েছে? এইখানে আসছে, আগে ছিল এই লাইনে, তাহলে এতটুকু কি ভর কেন্দ্রের সরণ না x? তাহলে x কত হওয়া উচিত? এই h/2 থেকে এই r যদি বিয়োগ করি তাহলে বাকিটা s, এটা পুরোটা h/2, এটা হচ্ছে r, h/2 মাইনাস r মানে x। দ্যাট মিন্স x লেখা যাবে h/2 মাইনাস r। নিশ্চয়ই বুঝতে পারছো, h/2 মাইনাস r। ফাইন। তাহলে এখান থেকে আমরা কৃতকাজ বের করতে পারবো। কৃতকাজ W ইকুয়ালস টু mg ইন্টু ভর কেন্দ্রের সরণ।
এটার ভর হচ্ছে 500 কেজি, জি এর ভ্যালু হচ্ছে 9.8। ওকে, আচ্ছা, আর এক্স এর ভ্যালু হচ্ছে গিয়ে h/2 মাইনাস আর, h/2 মাইনাস আর। এখন এইচ এর ভ্যালু কত? এইচ এর ভ্যালু আমরা জানি, এইচ এর ভ্যালু হচ্ছে গিয়া তোমার 10, তাহলে এখানে 10 বসাবো, আর আর এর ভ্যালু হচ্ছে গিয়া তোমার 4। হ্যাঁ, তাহলে বুঝতে পারতেছো এখান থেকে আসবে 500 ইন্টু 9.8 ইন্টু 5 মাইনাস 4। ওকে, তো এটা ক্যালকুলেশন করলে, আচ্ছা, তাহলে আনসার হবে হচ্ছে 4900 জুল। ডেফিনেটলি সবাই আমরা এটা বুঝতে পারছি। ক্লিয়ার? এক্সট্রা আবার বলতে বলছো তামিম, এক্সট্রা সোজা তামিম, দেখো যে এই অংশটা হচ্ছে h/2 আর এই অংশটা হচ্ছে r, তাহলে দেখতেছে h/2 থেকে r বিয়োগ করলে x, আর xটাই হচ্ছে এই যে এখান থেকে এখানে যে উঠছে, এটা দাঁড় করাইলে ভর কেন্দ্রটা এতটুকু উপরে উঠছে, তাই বুঝছি? জি ভাই, পিঙ্কল বুঝতে পারছো। ওকে মুসলিমা, নেক্সট দিন করে ফেলতে হবে আর কি, ঠিক আছে? ক্লিয়ার, ভেরি গুড, এইটাও বোঝা গেছে। আচ্ছা, বুঝছি, ফাইন। তাহলে এই জন্যর আরো কয়েকটা অঙ্ক আছে, যেমন এইরকম আমরা একটা অঙ্ক দেখছিলাম আগে, জাস্ট ওটা আরেকবার রিক্যাপ করে দেই। সেটা আমরা নিউটনিয়ান মেকানিক্সে দেখে ফেলছি, তারপরে এখানে আমি করে দিচ্ছি। সেটা হচ্ছে যে একটা দাঁড়ানো মিটার স্কেল আছে, এটা একটা মিটার স্কেল। মিটার স্কেলটা পড়ে গেলে ভূমিতে কত কৌণিক বেগে আঘাত করবে, মিটার স্কেলটা কত কৌণিক বেগে ভূমিতে আঘাত করবে, এটা আমাদের বের করতে হবে। এটাও কিন্তু এই কনসেপ্টের অঙ্ক। দেখো একটা মিটার স্কেল দাঁড়ানো এভাবে এসে পড়ছে, তাহলে এভাবে এসে যদি পড়ে, তাহলে এইটা যখন এভাবে ঘুরে পড়ছে, তাহলে এই জায়গাতে সে এভাবে ঘুরে এসে পড়ছে, কত কৌণিক বেগে আঘাত করছে এটা বের করতে হবে। আর এটা বুঝতেছ, যে অবস্থায় এটা দাঁড়ানো ছিল, যে অবস্থাটা দাঁড়ানো ছিল তখন এর সমস্ত শক্তি বিভব শক্তি, এবং সেটা কত, mg কত বলতো, h/2। দেখো এর ভর কেন্দ্রটা ভূমি থেকে কত উচ্চতায় উঠছে, দেখতেছো এইটা যদি ভর কেন্দ্র হয়, তাহলে ভর কেন্দ্রটা ভূমি থেকে h/2 উচ্চতায় আছে। দ্যাট মিনস বিভব শক্তি mg h/2, কি তো কাজে বিভব শক্তি হিসেবে জমা আছে, h/2 আসছে ভর কেন্দ্রের সরণ থেকে। এই কনসেপ্টটা ওখানে আমরা পড়ে নিছিলাম, মেনে নিছিলাম, বাট এখানে বুঝলাম যেহেতু এই জন্য আরেকবার বললাম। আর যখন এইটা ভূমিতে আঘাত করে ঘুরে পড়ছে, মানে কৌণিক বেগে ঘুরে পড়ছে, দ্যাটস ওয়াই শুধুমাত্র তার কৌণিক গতিশক্তি আছে, যেটা আমরা নিউটনের মেকানিক্সে পড়ছি, হাফ আই ওমেগা স্কয়ার। কৌণিক গতিশক্তি হাফ আই ওমেগা স্কয়ার, আমরা এটা সবাই জানি। এখানের মোট শক্তি এখানের মোট শক্তি সমান হবে। দ্যাট মিনস mg h/2 ইকুয়ালস টু হবে হাফ আই ওমেগা স্কয়ার। হ্যাঁ, এবং আমরা জানি এই বিন্দুর সাপেক্ষে কিন্তু কাঠি ঘুরছে, প্রান্তের সাপেক্ষে ঘুরলে জড়তার ভ্রামক সবার জানা আছে mh/L²/3। এবং দেখো এখানে এই কাঠিটার দৈর্ঘ্যটা কিন্তু h এর সমান, এলটাই কিন্তু h এর সমান। দ্যাট মিনস এখানে জড়তার ভ্রামকটা হবে প্রান্তের সাপেক্ষে ঘুরলে mh²/3। এল হচ্ছে উচ্চতা সমান, তাহলে এখান থেকে আমরা যদি ডেটা বসাই, তাহলে বুঝতেছো mg h/2 ইকুয়ালস হাফ I ইকুয়ালস টু হচ্ছে গিয়া mh²/3, mh²/3 ইন্টু ওমেগা স্কয়ার। তাহলে দেখো এই m কাটা, এই 2 কাটা, এখানে থাকবে g, এখানে থাকবে হচ্ছে 1/3। এইচ এর ভ্যালু মিটার স্কেল বলছে, মিটার স্কেলের লেন্থ কত, 1 মিটার। তাহলে বুঝতেছো, তো আমি এইচ এখানে রেখেই দিলাম, লেটস সে h² ওমেগা স্কয়ার। তাহলে দেখো এটার পরের লাইন, ওমেগা ইকুয়ালস টু √3g/h। আমাদের অঙ্কে h এর ভ্যালু 1 মিটার স্কেল, দ্যাটস ওয়াই এটা হবে √3g। g এর ভ্যালু আমরা সবাই জানি 9.8। h এর ভ্যালু 1 কিভাবে, এটা বলা ছিল মিটার স্কেল, এটা বলা ছিল মিটার স্কেল। হ্যাঁ, ওকে, হোপফুলি সবাই এটা আমরা বুঝে নিছি। আচ্ছা ফাইন, দেখো এখন আমরা আরেকটা অঙ্ক দেখি। এই অঙ্কটাও যথেষ্ট ভালো। হ্যাঁ, আমরা এখন আরেকটা অঙ্ক দেখি। এই অঙ্কটাতে বলছে যে দেখো
6 মিটার ও 2 মিটার দৈর্ঘ্য প্রস্থের 10 কেজি ভরের একটি আয়তাকার প্লেট, এটাই লাস্ট অঙ্ক, মজা পাবো অনেক। দেখো, একটি আয়তাকার প্লেট দৈর্ঘ্য বরাবর দাঁড় করানো আছে, দৈর্ঘ্য বরাবর দাঁড় করানো আছে। এটাকে এক পাক খাওয়াতে, এক পাক দিতে কৃতকাজ কত? খুবই সুন্দর একটা অঙ্ক। হ্যাঁ, এটাকে এক পাক দিতে কৃতকাজ কত সেটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, সবাই নিশ্চয়ই স্টেটমেন্ট বুঝতে পারছে। এখানে কি বলছে যে 6 মিটার ও 2 মিটার 6 মিটার ও 2 মিটার দৈর্ঘ্য প্রস্থের 10 কেজি ভরের একটি আয়তাকার প্লেট। তাহলে একটা আয়তাকার প্লেট আছে, এইটা হচ্ছে সেই আয়তাকার প্লেট। সবাই একটু দেখলেই বুঝতে পারবা, খুব সুন্দর একটা কনসেপ্টের ম্যাথ। এই কনসেপ্টটা ক্লিয়ার হলে ভালো লাগবে। এটা হচ্ছে একটা আনুভূমিক তল, এটার উপরে একটা আয়তাকার প্লেট আছে। হ্যাঁ, এটার উপরে একটি আয়তাকার প্লেট আছে, এইটা হচ্ছে সেই আয়তাকার প্লেট। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই আয়তাকার প্লেট। এবং এই আয়তাকার প্লেটের দৈর্ঘ্য আমাদের বলে দিছে, এটা দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার আর এটার প্রস্থ হচ্ছে 2 মিটার। এবং এইটাও বলা আছে, দেখতে পাচ্ছ যে এইটাকে দৈর্ঘ্য বরাবর দাঁড় করানো আছে। মানে ব্যাপারটা এরকম, এই যে একটা আয়তাকার প্লেট না, এটাকে আমি এই যে দৈর্ঘ্য বরাবর এভাবে দাঁড় করাই দিছি এইভাবে। এবার এটাকে এভাবে করে ঘুরাবো, এই যে এভাবে দৈর্ঘ্য বরাবর দাঁড় করানো। এবার এটাকে পাক খাওয়াবো, মানে কি, এটা এইভাবে করে মোচড় খাওয়াবো, একটা পাক খাওয়াই নিয়ে আসবো। মানে এরকম আছে, এটা এভাবে ঘুরে এভাবে করে ফেলবো। এইটা করতে কৃতকাজ কত? খেয়াল করো যে এইটারে যদি আমরা পাক খাওয়াইতে চাই, প্রথম কথা হচ্ছে যে এটার ভর কেন্দ্র কই আছে? এটার ভর কেন্দ্রটা কিন্তু একদম মাঝের বিন্দু এই জায়গাটাতে আছে। এখন এটারে পাক খাওয়াইতে এটাকে দাঁড় করাই দিতে হবে, নিশ্চয়ই বুঝতে পারতেছো। এইটাকে এইভাবে করে দাঁড় করাই দিতে হবে, ইজন্ট ইট? এটাকে এভাবে করে দাঁড় করাই দিতে হবে। একবার যদি আমরা এটাকে দাঁড় করাই দিতে পারি, একবার যদি এটাকে কোনোভাবে আমরা দাঁড় করাই দিতে পারি, তাহলে সে এমনিতেই ওই দিকে রাউন্ড হয়ে পড়বে। একবার যদি এটাকে এভাবে করে দাঁড় করাই দেওয়া যেতে পারে নিজের পায়ের উপরে, তাইলেই কিন্তু সে বাকি পথ ঘুরে এসে এখানে পড়বে। মানে এতটুকু স্ট্যান্ডিং আমাদের এনে দিতে হবে। দেখো, এই বস্তুটাকে খেয়াল করো, এই বস্তুটাকে এতটুকু দাঁড় করে সে দিলে এদিকে পড়বে। বাট এটা যদি একদম এটার কর্ণটারে যদি লম্ব বানাই দিই, এটার যে এই কর্ণটা, এটারে যদি এই কোণার উপরে ভর করে কর্ণটাকে লম্ব বানাই দিই, তাহলে দেখো এটা কিন্তু এখন অনায়াসে ঘুরে এই দিকে পড়ে যাবে। তার মানে এক পাক খেয়ে গেল। তার মানে আমরা বুঝতেছি এই কর্ণটাকে, এটার যে কর্ণ ছিল, এই যে কর্ণটা, এটার যে এই কর্ণটা ছিল, এই কর্ণটার উপরে আমি দাঁড় করাই দিয়েছি। দেখো, এই কর্ণটা, বেসিক্যালি এই কর্ণটা এ বি বরাবর যে কর্ণ ছিল, এই এ বিন্দু এখানে, বি বিন্দু এখানে, খেয়াল করে দেখো, এ বি কর্ণের বি এর উপরে ভর করে এ কে একদম উপরে উঠাই দিচ্ছি, তাইলেই কিন্তু এবার পাক খেয়ে পড়বে। এটাই বলছে একটি আয়তাকার প্লেট দৈর্ঘ্য বরাবর দাঁড় করানো, এই দৈর্ঘ্য বরাবর দাঁড় করানো, এটাকে এক পাক দিতে কৃতকাজ কত? তাহলে চিন্তা করে দেখো, এই ভর কেন্দ্রটা এখন কই আছে? ভর কেন্দ্রটাকে এই কর্ণের মাঝে আছে না? ভর কেন্দ্রটা কর্ণের মাঝে আছে, মানে এতটুকু পরিমাণ দাঁড় করাই দিলেই আমার এই পাকটা সে খেয়ে ফেলবে। এক পাক দিতে ন্যূনতম কৃতকাজ কত? এটাও আছে, ন্যূনতম এক পাক দিতে ন্যূনতম কৃতকাজ কত? মানে এতটুকু দাঁড় করাই দিলেই সে এক পাক নিজের থেকে খেয়ে নিবে। এতটুকু দাঁড় করাই দিলে তারপরে সে এদিকে পড়ে যাবে। তার মানে এক পাক খেয়ে গেল, সবথেকে কম কষ্ট করে এক পাক খাওয়াইলাম, এই ন্যূনতম। এবার দেখো, ভর কেন্দ্রের সরণটা আমাদের নিতে হবে। তাহলে ভর কেন্দ্রের সরণটা কত হবে? বুঝতেই পারতেছো, কোয়াইট কমন সেন্স, যে এটা এই বিন্দুতে ছিল, এটা এই বিন্দু পর্যন্ত আসছে, তাহলে এতটুকু হবে আমাদের ভর কেন্দ্রের সরণ। তাহলে আমাদের অঙ্ক তো হয়ে যায়। এটা হইলেই আমরা জানি কৃতকাজ W = mgx, m দেওয়া আছে, এক্সটা বের করব।
দেখো ভরকেন্দ্র আগে ছিল এখানে, এখন এখানে কিছুটা উপরে উঠছে, এই এক্সটা আমরা বের করতে চাই। এটাও অনেক সহজে বের করা যাবে। কিভাবে যাবে এভাবে চিন্তা করো, কর্ণের দৈর্ঘ্য কত, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা সবাই জানি, তাই না? এটা যদি দৈর্ঘ্য হয়, এটা যদি প্রস্থ হয়, তাহলে কর্ণ কত হয়? পিথাগোরাস দিলে √a² প্লাস b² a² প্লাস b²। তাহলে এবার এটা দেখো যে এটা দেখো যে আমি লাল দিয়ে রাখতেছি, এতটুকু দেখো, এতটুকু কি কর্ণের অর্ধেক না? কর্ণের অর্ধেক মানে √6a²। কর্ণের অর্ধেক মানে এটা সবাই বুঝতেছো যে কর্ণের অর্ধেক মানে এই ভ্যালুটা, কর্ণের দৈর্ঘ্য কত? √6a² প্লাস 2a², এই যে দৈর্ঘ্য প্রস্থ তো 6 এবং 2, সেটার অর্ধেক এই যে এত, ওটাকে 2 দ্বারা ভাগ করছে। এইটা হচ্ছে এইটুকু অংশ, এই উচ্চতা। আর এই উচ্চতা কত ছিল বলতো? এই উচ্চতা আমরা বুঝতেছি এটা কি ছিল? প্রস্থের অর্ধেক না? প্রস্থ যদি 2 হয়, এটা ছিল প্রস্থের অর্ধেক। প্রস্থের অর্ধেক মানে কত? প্রস্থের অর্ধেক মানে 1 মিটার। এটা হচ্ছে 1 মিটার। তাহলে দেখো তো, এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব কত হবে? এই পুরোটা হচ্ছে গিয়ে কর্ণের অর্ধেক, আর এটা হচ্ছে 1 মিটার। তাহলে কর্ণের অর্ধেক থেকে 1 মিটার বাদ দিলেই x। খেয়াল করে দেখো, এটা কর্ণের অর্ধেক, এটা থেকে এই 1 মিটার বাদ দিলে এই x। তার মানে আমরা লিখতে পারবো x ইকুয়ালস টু, কর্ণের অর্ধেকটা হচ্ছে √6a² প্লাস 2a² ডিভাইডেড বাই 2 মাইনাস 1। তাহলে আমরা কিন্তু কতটুকু ভরকেন্দ্র, এটাকে এই অবস্থা থেকে এই অবস্থানে কতটুকু ভরকেন্দ্রের সরণ হয়েছে এটা বের করতে পারবো। ঠিক আছে, ফাইন। এটা ক্যালকুলেশন করলে আমাদের আনসার আসবে, x এর ভ্যালু আসবে হচ্ছে 2.16 মিটার, 2.16 মিটার। ওকে, আচ্ছা, তাহলে চিন্তা করে দেখো তো যে আমাদের কৃত কাজ কত হবে। m এর ভ্যালু, এই পুরো প্লেটটার হচ্ছে গিয়া ভর 10 কেজি, g এর ভ্যালু 9.8, আর ভরকেন্দ্রের সরণ আসছে 2.16 ইন্টু 9.8 ইন্টু 10। এই অঙ্কটা করার পরে তোমাদের ডিলাইটেড লাগার কথা। এই অঙ্কটা যদি তুমি করে ফেলো, সেক্ষেত্রে তোমাদের ডিলাইটেড লাগার কথা, নিজের ভিতর থেকে একটা গুড ভাইব এসে যাওয়ার কথা। হ্যাঁ, নিজের ভিতর থেকে একটা গুড ভাইব এসে যাবার কথা। ওকে, সবাই নিশ্চয়ই এতটুকু আমরা বুঝতে পারছি। কারণ এই টাইপের অঙ্কগুলা বুঝতে পারলে খুবই মজা, এবং এগুলো আমাদের কিন্তু কনফিডেন্স দেয়, তাই না? এটা আমাদেরকে ডেফিনেটলি একটা কনফিডেন্স দেয় যে এরকম একটা স্ট্যান্ডার্ডের প্রবলেম, খুবই সিম্পল একটা অঙ্ক, বাট এই টাইপের অঙ্ক হয়তো আমরা বইয়ে দেখি নাই। সো আমরা যেগুলো পড়েছি এর আগে, এগুলো সবই বইয়ের সঙ্গে রিলেভেন্ট, বেশি উল্টোপাল্টা জিনিস পাওয়া যাবে না। বাট এটা উল্টোপাল্টা না, এটা আমাদের কনসেপ্টকে আরো বেশি ক্লিয়ার করে। ফাইন, ওকে, এক্স্যাক্টলি। আবু জাফর বলছো ভালো একটা ম্যাথ। এটা কি অ্যাডমিশনের ম্যাথ? হ্যাঁ, এটা অ্যাডমিশনের ছিল, এই অঙ্কটা অ্যাডমিশনের ছিল, মানে এই স্ট্যান্ডার্ডের অঙ্কগুলো অ্যাডমিশনের জন্য। দেখো, এটা অ্যাডমিশনের কি মানে, যে কোনো অঙ্ক কঠিন কখন লাগে? আগে যদি না পড়া থাকে কঠিন লাগে, আগে যদি পড়া থাকে তো সোজাই লাগে, তাই না? তো নিশ্চয়ই এটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, ইন্টারেস্টিং লাগছে, ভেরি গুড। এইভাবে আর্ট করে ম্যাথ করতে পারলে ম্যাথ অনেক ইজি হয়। ট্রু, এইভাবে আর্ট করে ম্যাথ করলে ম্যাথ অনেক ইজি হয়। ফিজিক্সের সঙ্গে আসলে আর্ট জিনিসটা খুব রিলেটেড। একটা বস্তুকে বিভিন্ন পার্সপেক্টিভে চিন্তা করে আঁকতে পারলে তোমার জন্য ফিজিক্স অনেক সোজা হবে। ঠিক আছে, এটা হচ্ছে জেনুইন থিং। ওকে, তো আজকে আমরা ক্লাস আর বর্ণনা করি, আজকে আমরা যথেষ্ট পড়েছি। এরপর আমাদের সোমবারে ক্লাস, আমরা 4টা ক্লাসে কত জিনিসপত্র পড়ে ফেলছি তুমি একটু খেয়াল করে দেখো। সিস্টেমেটিক্যাল ওয়েতে আমরা খুব স্ট্রাকচারাল ওয়েতে আগাচ্ছি। সো এখন আরো এই কোর্সের প্রতি তোমাদের ভালো লাগার জায়গাটা বেড়ে যাচ্ছে না? নিউটনিয়ান শেষ হওয়ার পরেও অনেকের মনে এরকম ছিল, আচ্ছা সুন্দরভাবে শেষ হয়েছে, পরীক্ষাটাও হইলো, দেখা যাক আরো 2টা চ্যাপ্টার হলে কি হয়। 2টা চ্যাপ্টার এখনো শেষ হয় নাই। 2 নাম্বার চ্যাপ্টারের আমরা 4টা ক্লাস করছি, আরো 2টো করবো। সো তুমি বুঝতেছো, আরো 2টো করার পরে এইটা সম্পর্কে আরো কত কত আইডিয়া এসে যাবে। তাইলে 2টা চ্যাপ্টার শেষ হওয়া মাত্রই কি তোমার মনে হচ্ছে না একটা ভাইব আসতেছে না ভিতর থেকে, ফিজিক্সটা আসলে পড়তেছি? তাহলে চিন্তা করে দেখো, 14টা চ্যাপ্টার যখন শেষ হবে, আস্তে করে 5টা শেষ হবে কিছু মাস পরে 10টা শেষ হয়ে যাবে, এরপরে যখন 14টা শেষ হয়ে যাবে, তখন তুমি নিজেকে কতটা পাওয়ারফুল চিন্তা করবা। সেই 14টা শেষ করে আমরা ফার্স্ট পূর্ণাঙ্গ সিলেবাসের যে অংশগুলো আছে ওগুলা নিয়ে যখন ডিসকাস করব, সেটাও যখন তুমি এক্সট্রা জানবা এবং অ্যাডমিশন স্ট্যান্ডার্ডের অনেক অঙ্ক যখন জেনে ফেলবা, তখন ডেফিনেটলি তুমি ইনার কনফিডেন্সে ভরপুর থাকবা।
তখন তোমার অন্য যে কোনো স্টুডেন্ট যে এই কোর্সে হয়তো বা নাই, তার সঙ্গে মোটা দাগে নিজের পার্থক্য ক্রিয়েট করে ফেলতে পারবা। এবং তার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে, তোমরা যেন ওই ভাইবটা ধরে রেখে সামনের সকল স্ট্রাগল, সকল হার্ডেলকে ব্রেকডাউন করে, ওভারকাম করে তোমরা তোমাদের সাফল্যকে ছিনিয়ে নিতে পারো। ঠিক আছে? সো আজকে ক্লাস এতটুকুই, তোমরা নোটটা সাবমিট করে দিও। আচ্ছা, হাবিবুল্লাহ মাসুম বলছো ফার্স্ট লাইভ ক্লাস, ওকে, ওয়েলকাম। সো তোমরা সবাই নোটটা সাবমিট করে দিও এবং তোমাদের সঙ্গে দেখা হবে সোমবার। ওকে, আজকে শনিবার, আমাদের ক্লাস শুক্র শনি সোম, সোমবার হচ্ছে গিয়ে আমাদের এটার উপরে 5 নাম্বার ক্লাস। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই।